প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আপনাদের রসায়ন নন মেজর 1 কোর্সের 10ম ক্লাস অর্থাৎ পরমাণুর গঠনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শেষ ক্লাস আজকে। তো এই ক্লাসে আমরা আসলে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, আমি বলছিলাম আপনারা সবসময় প্রতিবারের মতো কভার পেজটার দিকে একটু নজর রাখবেন। তো আমরা কভার পেজে কী কী বিষয় আলোচনার জন্য রাখছি আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শেষ ক্লাসে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা প্রতিপাদন। আমরা এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে আসলে তো এখন সৃজনশীল হয়ে যাওয়ায়, কিন্তু অনার্সে তো আর সৃজনশীল হয় নাই, সেই জন্য আসলে প্রতিপাদনগুলো আসে। তো এইটা ইম্পর্টেন্ট, এটা 12 এবং 18 সালে আসছিল। তারপর আছে ইলেকট্রনের দ্বৈত ধর্ম সম্পর্কিত ডি ব্রগলির সমীকরণ বা দা ব্রগলির সমীকরণ বলা হয়, এটা মতবাদ, এটাও 16-20 সালে আসছে। জিমেন প্রভাব, বুর ব্যাসার্ধের মান, এটা ছোট প্রশ্ন। এফ এবং ডি উপস্তরে কয়টি অরবিটাল আছে, এম কক্ষপথে কতটি অরবিটাল আছে। তাহলে আসলে আমরা এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আমাদের পরমাণুর গঠন দ্বিতীয় অধ্যায় শেষ হবে। যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা প্রতিপাদন। আমরা জানি বুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে, এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বলে। অর্থাৎ এই অরবিটে যখন একটা ইলেকট্রন আবর্তন করবে তখন তার কক্ষপথের ব্যাসার্ধ আমি বের করতে পারি, ওই ব্যাসার্ধের রাশিমালাটা প্রতিপাদন করব। এটা আমি যেহেতু এটা একটু লম্বা এবং ডিটেলস, সেই জন্য আমি কিছু অংশ লিখে রাখছি, বাকিটা আপনাদের লিখে বুঝাবো। তো স্যার এটা আসলে আপনাদের এসএসসি এবং এইচএসসি লেভেলে যেহেতু আমাদের সৃজনশীল ছিল, প্রতিপাদনগুলো সাধারণত আসতো না। ইন্টারমিডিয়েট লেভেলে যেহেতু সৃজনশীল নয়, তাই প্রতিপাদনগুলো আসে। তাহলে চলেন আজকে আসলে আমরা পড়ি হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা প্রতিপাদন। এটা আমি প্রতিপাদন করতে চাই। অর্থাৎ যে আমার একটা ইলেকট্রন যখন হাইড্রোজেনকে কেন্দ্র করে ঘুরবে তখন তার ব্যাসার্ধটা আমি কিভাবে বের করতে পারি, তার কক্ষপথের ব্যাসার্ধটা আমি কিভাবে বের করতে পারি, এইটাই আসলে আমার মূল বিষয়। আচ্ছা স্যার, এই প্রতিপাদন আমরা পড়ে যাই। আমি একটা জিনিস আপনাকে বলি, আপনি মনে করেন একটা ভারী বস্তুকে সুতায় বেঁধে এইভাবে ঘুরাচ্ছেন, ভারী বস্তুকে সুতায় বেঁধে ঘুরাচ্ছেন। এখন কি হবে বলেন তো? প্রথমেই একটা সুন্দর বৃত্ত হবে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন সুন্দর বৃত্তাকার পথে ঘুরতেছে। আমরা ফিজিক্সে 9ম-10ম শ্রেণীতে পড়ছিলাম যে একটি আগুনের জ্বলন্ত মশাল দ্রুত ঘুরালে আগুনের বৃত্ত মনে হয় কেন? মানে বৃত্তের মতো হয়, হয় না? এখন এটা যে স্যার বৃত্তের মতো ঘুরে, এই জায়গায় কিন্তু দুইটা শর্ত পূরণ করা লাগে। কেন, কি শর্ত? যে স্যার আমি যখন এইভাবে সুতায় বেঁধে, মনে করলাম এটা আমার বাড়ি বস্তু, আমি সুতায় বেঁধে ঘুরাচ্ছি, এটা যে বৃত্তাকার পথে ঘুরবে এটা এমনি এমনি ঘুরবে না, এটা দুইটা শর্ত। একটা হলো কেন্দ্রমুখী বল আর একটা হলো কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্র বহির্মুখী বল, যে এই জায়গায় কেন্দ্রমুখী বল কি? যে সুতাটা আমার কেন্দ্রের দিকে কাজ করে। আমি যে সুতাটা ইউজ করতেছি এই সুতাটা কেন্দ্রমুখী বল, আর কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন কেন্দ্র বহির্মুখী বল একটা অনুভব করে। অর্থাৎ এটা বৃত্তাকার পথে ঘুরার কারণে সে চাচ্ছে বাইরের দিকে যাওয়ার জন্য, আর সুতা তাকে ভিতরের দিকে টানতেছে। যখন এই দুইটা সমান হবে তখনই আসলে কি সে বৃত্তাকার পথে ঘুরবে। অর্থাৎ কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী, আর হলো কেন্দ্র বহির্মুখী বল। অর্থাৎ কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে হলে দুইটা শর্ত পূরণ করা লাগবে। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল যদি পরস্পর সমান হয়, কেন্দ্র বহির্মুখী, কেন্দ্র বহির্মুখী বল। এখন স্যার ওই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরে, তখন এই সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল আছে, কেন্দ্রমুখী বল, সেটার নাম হলো মহাকর্ষ বল। আর পৃথিবী যেহেতু ঘুরতেছে তখন ঘূর্ণনের কারণে কেন্দ্র বহির্মুখী বল। যেহেতু দুইটা সমান আছে সেই জন্যই আসলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। তো ঠিক আমি সুতা দিয়ে কোনো বস্তুরে ঘুরাইতে হলে যেমন আমার দুইটা শর্ত যখন পূরণ হবে, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল, তখনই আসলে এটা বৃত্তাকার পথে ঘুরবে। ঠিক একটা আমরা বলছি যে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, এই জায়গায় কিন্তু দুইটা বল থাকবে, একটা কেন্দ্রমুখী বল আর একটা কি কেন্দ্র বহির্মুখী বল। যখন এই দুইটা সমান হবে তখনই আসলে সে বৃত্তাকার পথে ঘুরবে। এখন আসেন, এর প্রথম দিকে একটু বর্ণনা আছে 2 লাইনের, সেটা আমি লিখি না, আমি আপনাদের মুখে বলতেছি। তাই আমরা পরমাণুতে চলে যাই। মনে করি একটা পরমাণু,
তো এই জায়গায় তোমাকে ফিক্স করে বলেই দিছে যে হাইড্রোজেন পরমাণু, এটা হাইড্রোজেন পরমাণু হইতে পারে অথবা হাইড্রোজেনের অনুরূপ অন্য কোনো পরমাণু হইতে পারে। তা হাইড্রোজেনের অনুরূপ অন্য কোনো পরমাণু, হাইড্রোজেন পরমাণু হইতে পারে অথবা লিথিয়াম 2+ অথবা হিলিয়াম প্লাস, মানে যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে এরকম কোনো পরমাণু বা আয়ন হতে পারে। তা আমরা মনে করি যে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে বা হাইড্রোজেনের অনুরূপ কোনো পরমাণুর কেন্দ্রে মোট চার্জের পরিমাণ Ze। এখন আপনি বলবেন জেড কি? জেড হলো পারমাণবিক সংখ্যা, এটা হাইড্রোজেন হইতে পারতো, লিথিয়াম হইলে পারমাণবিক সংখ্যা 3, জেড এর মান হবে 3, হাইড্রোজেন হইলে তার জেড এর মান 1, আর ইটা হলো ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ। এখন আপনি বলতে পারেন স্যার ইলেকট্রনের চার্জ তো মাইনাস, প্রোটনের চার্জ প্লাস, তো এই জায়গায় আমরা আসলে চার্জের মানটা বিবেচনা করতেছি। তা আমরা মনে করি হাইড্রোজেন বা তার অনুরূপ কোনো পরমাণুর কেন্দ্রে মোট চার্জের পরিমাণ জেডি। জেডটা কি? জেড হইলো পারমাণবিক সংখ্যা আর ইটা হইলো ইলেকট্রন বা প্রোটনের চার্জ, আপনি ইলেকট্রন বা প্রোটনের চার্জ বলে দিবেন, কারণ আমরা এই জায়গায় মান বিবেচনায়। আর এর আর ব্যাসার্ধের কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে, এর আর ব্যাসার্ধের কক্ষপথে, কোন কক্ষপথে? আর ব্যাসার্ধের কক্ষপথে, এইটা মনে হলাম আমরা আর ব্যাসার্ধ, এই আর ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনটা কি করতেছে? ঘুরতেছে। এই ইলেকট্রনটাকে আমি কালার দিয়ে দিলাম, আমি মাইনাস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এই জায়গায় সুতায় যে কেন্দ্রমুখী বল ছিল স্যার, আমরা এই সুতার ক্ষেত্রে কেন্দ্রমুখী বল কেন্দ্র বহির্মুখী বল পাইছিলাম, এই জায়গায়ও কিন্তু একটা কেন্দ্রমুখী বল তৈরি হয়ে গেছে। আর নাইলে কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরবে না। প্লাস মাইনাসের কারণে কেন্দ্রমুখী বল আর ইলেকট্রনের ঘূর্ণনের কারণে কেন্দ্র বহির্মুখী বল, অর্থাৎ এই জায়গায় প্লাস মাইনাসের কারণে হবে কেন্দ্রমুখী বল আর ইলেকট্রনের ঘূর্ণনের কারণে হবে কি? কেন্দ্র বহির্মুখী বল। এখন আমাকে দেখাইতে হবে এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল সমান, আর এই দুইটা সমীকরণ বানাই আমি আসলে এই জায়গা থেকে আর এর মানটা বের করে ফেলবো। বুঝতে পারছি স্যার? অর্থাৎ আমার মেইন ফোকাসটা কি? কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান দেখানো। এখন আসেন কেন্দ্রমুখী বলের মান আমি কিভাবে বের করব? এটা আমরা বের করব কুলম্বের সূত্র অনুসারে। আচ্ছা, আমি একটু আমাদের বর্ণনায় চলে যাই। আমি তো বললাম মনে করি হাইড্রোজেন বা তার অনুরূপ কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান মোট আধানের পরিমাণ জেডি, জেড পারমাণবিক সংখ্যা, ই ইলেকট্রন বা প্রোটনের চার্জ, আর ওই পরমাণুর আর ব্যাসার্ধের কক্ষপথে একটি ইলেকট্রন কি করতেছে? আবর্তন করছে। এখন তাহলে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল, এই যে স্যার কেন্দ্রমুখী বল, নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর ক্রিয়াশীল, এই যে আমরা বলছিলাম না দুইটা বল আমাকে বের করতে হবে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্রমুখী বল সূত্রটা হ্যাঁ আমার লেখা আছে, জেড স্কোয়ার বাই 4πε0 r স্কোয়ার। এখন এটা কোথা থেকে আসছে? আপনার প্রশ্ন তো এটাই যে স্যার এটা আপনি কোথা থেকে লিখে ফেললেন? এটা আসছে আসলে স্যার আদানের মধ্যে ক্রিয়াশীল বল বের করতে গেলে আমরা কুলম্বের সূত্র অনুসারে করি। আমি একটু শর্টকাট দেখাই দিই। কুলম্বের সূত্র হলো F সমানুপাতিক Q1 Q2 বাই r স্কোয়ার। আমি এত গভীরে যাচ্ছি না। F সমান সমান কুলম্বের ধ্রুবক C Q1 Q2 বাই r স্কোয়ার। আপনারা জানেন এই কুলম্বের ধ্রুবক K বা C দ্বারা প্রকাশ করি। এটার মান ছিল 9 × 10⁻⁹। এই মানটা আসলে আসে কোথা থেকে? 1/4πε0 Q1 Q2 বাই r স্কোয়ার। একটু খেয়াল করেন স্যার, অর্থাৎ দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান আমরা এইভাবে এই সমীকরণ দিয়ে করতে পারি। এই জায়গায় ε0 হইল শূন্য মাধ্যমে বেদন ক্ষমতা, এটাকে আমরা ε0 অথবা পরম পারমিটিভিটি ধ্রুবক বলতে পারি। যেহেতু আপনাদের ম্যাথ আসে না, এটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নাই। এটার একটা নির্দিষ্ট মান আছে, আমি একটু লিখে রাখছিলাম, 8.8542 × 10⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। আচ্ছা, যাই হোক, এখন আমরা আসলে এই কেন্দ্রমুখী বল, এখন এই জায়গায় দেখেন স্যার এই মানটা আসলে কোথা থেকে আসছে? আমি অলরেডি মানটা লিখে ফেলছি, অর্থাৎ কেন্দ্রমুখী আকর্ষণ বল এত। এখন এটা কেমনে পাইছি স্যার? এই মানটা আমরা কেমনে পাইছি একটু আমি এই জায়গায় রাফ করি, দেখেন তো, যে আমরা যদি বলের মান বের করতে চাই তাইলে আমি মনে করি আমার এইটা ছিল Q1 আর এটা ছিল কি Q2। তাইলে দেখেন তো
Q1 এর মানটা আসলে কি হচ্ছে ZE আর Q2 এর মান কি E, আর 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই লেখেন নিচে লিখতে পারি 4 পাই এপসাইলন নট, আর দূরত্ব তো r স্কয়ার। এখন কি হইছে স্যার, E সব সময় মাইনাস লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, ZE স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। আমরা কি পাইছি স্যার এটা? সুতরাং এটা নিয়ে আমাদের ঝামেলা শেষ। অর্থাৎ আমরা এই কেন্দ্রমুখী আকর্ষণ বলটা কই থেকে পাইছি স্যার? এই কেন্দ্রমুখী আকর্ষণ বলটা আসলে কোথা থেকে পাইছি বলেন তো? কেন্দ্রমুখী আকর্ষণ বলটা আমরা পাইছি কুলম্বের সূত্র থেকে, এই সূত্রটা অ্যাপ্লাই করে। শেষ। আচ্ছা দেখ, এখন হলো কেন্দ্র বহির্মুখী বল। আমরা জানি কোনো বস্তু যখন বৃত্তাকার পথে সে আবর্তন করবে তখন সে একটা কেন্দ্র বহির্মুখী বল। অর্থাৎ আমাদের 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি, এটা আমার সমীকরণ 1। বি বেগে আবর্তনশীল, হ্যাঁ ওই যে এটা রৈখিক বেগ বি, এটা রৈখিক বেগ কি বি বেগে আবর্তনশীল ইলেকট্রনের ক্ষেত্রে কেন্দ্র বহির্মুখী বল। কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার একটা কেন্দ্র বহির্মুখী বল। এই কেন্দ্র বহির্মুখী বলের মানটা হলো mb স্কয়ার বাই আর, mb স্কয়ার বাই কি আর। তাইলে এই যে আমি লিখলাম কেন্দ্র বহির্মুখী বল mb স্কয়ার বাই আর। এখন আমরা একটু আগে কি বলছিলাম, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল সমান। অতএব আমরা জানি কেন্দ্রমুখী বল কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান। দুইটা সমীকরণ লিখলাম। লেখা আমার তো মেইন টার্গেট হলো আর এর মান বের করা। কি বের করা? আর এর মান। আমি এই দুইটা সমীকরণ থেকে বি স্কয়ারের মানটা বের করব। কি বের করব? বি স্কয়ারের মান। এই যে বি স্কয়ারের মান বের করার কারণ আছে যে আমরা পরে বুর পরমাণু মডেল অনুসারে আবার জানি mBr সমান nh/2। তো ওই জায়গা থেকে আমি আবার mBr সমান nh/2 বুর পরমাণু মডেলের স্বীকার্য ছিল, দ্বিতীয় স্বীকার্য। এই জায়গা থেকে আমি বি বের করলাম, এই যে mrটা নিচে নিয়ে গেলাম। এটা আপনার তো ক্যালকুলেশন পারতেছিনি। এখন আমি কি করব, ওই বি স্কয়ারের সাথে এই বি স্কয়ার মিলানোর জন্য এটাকে আমি উভয় পক্ষে বর্গ করে পাই। কি করে ফেলি? এটাকে আমি বর্গ করছি, বর্গ করার পরে আমি আরেকটা বি স্কয়ারের মান বের করে ফেললাম। আমি এই জায়গায় আবার একটা বি স্কয়ারের মান। ওকে স্যার, কোনো জটিল নাই। প্রথমে আমি কেন্দ্রমুখী বল, কেন্দ্র বহির্মুখী বল দুইটা থেকে সমন্বয় করে বি স্কয়ারের মান বের করব। আবার দেখেন কেন্দ্রমুখী বল কেন্দ্র বহির্মুখী বল দুইটা থেকে সমন্বয় করে বি স্কয়ারের মান বের করব। আর আরেকটা বি স্কয়ারের মান কোথা থেকে বের করব? mBr সমান nh/2πr। ওই জায়গা থেকে আমি স্কয়ার করে আবার বি স্কয়ারের মান বের করব। এখন আমরা এটা অংশ মুছে ফেলি। আমাদের মূল টার্গেট হলো কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বহির্মুখী বল পরস্পর কি দেখানো? সমান দেখানো। আচ্ছা, এখন আসেন তাইলে আমরা কি করতেছি, এই যে এটা 3 নম্বর সমীকরণ, এটা কি 4 নম্বর। এখন আমরা বলতে পারি 3 ও 4 হতে পাই, 3 ও 4 হতে পাই। আমি একটু কালার দিয়ে দেখাইছি, হতে পাই। আমার মূল টার্গেট হলো আর এর মান বের করা। তো 3 এবং 4 হতে পাই, এইটা সমান হইলে এইটার কি সমান। অর্থাৎ আমি এই জায়গায় লিখতে পারি জেড স্কয়ার 4 পাই এপসাইলন নট mr সমান এই বি স্কয়ারের মান কি n স্কয়ার e স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার। আমি কি করছি, এই দুইটা বি স্কয়ারের মান সমান, মানে বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার দিলে এটা সমান এটা লিখতে পারি। এখন আমি উভয় পক্ষ থেকে আসলে যা যা বাদ যায় আমি বাদ দিয়ে দিব। এর মানে আমরা দেখি স্যার এই 4 এ বাদ যাবে, এই পাইয়ে কাটা গেলে একটা পাই থেকে যাবে। আমি কালার দিয়ে লিখে ফেলি, এই জায়গায় m আর এই জায়গায় m স্কয়ার, একটা m থেকে যাবে। এই জায়গায় আর এবং এই জায়গায় আর স্কয়ার, একটা আর থেকে যাবে। উভয় পক্ষে সমান সমান দিকে কাটা যায়, এটা আমরা জানি। আর কিছু কি বাদ যাচ্ছে? না, আর কিছু বাদ যাচ্ছে না। তাইলে আমরা একটু দেখেন তো, একবারে কোনাকুনি গুণ করে ফেলি। পাই এম আর জেড ই স্কয়ার, দেখেন তো এই জায়গায় যা আছে এটা আমি কোনাকুনি গুণ দিয়ে দিলাম, সমান এন স্কয়ার এ স্কয়ার এপসাইলন নট। দেখেন তো আমি উভয় পক্ষে সমান সমান যা যা বাদ যায় বাদ দিয়ে এখন আমি আর এর মান বের করতে চাই। বা আর সমান দেখেন তো এন স্কয়ার এ স্কয়ার এপসাইলন নট, আর আর বাদে যা আছে পাই এম
তারপরে আর কি আছে স্যার, জেড ই স্কোয়ার। এই তো স্যার কক্ষপথের ব্যাসার্ধ। দেখেন বুঝতে পারছেন কিনা। দেখেন তো এখন আমরা যদি কই অতএব এনতম কক্ষপথের, এটা আমরা 1 হয়ে গেছে। এখন আমি যদি বলি অতএব এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান কি হবে, এন স্কোয়ার ই স্কোয়ার এপসাইলন নট পাই জেড এম স্কোয়ার। আমি জেডটা একটু আগে নিয়ে আসি, এম স্কোয়ার, আগে পিছনে কোনো সমস্যা নাই মনে থাকার জন্য। এন স্কোয়ার স্কোয়ার এপসাইলন নট আর পাই জেড এম স্কোয়ার, পাই জেড এম স্কোয়ার। এই আসলে আমাদের সমীকরণ। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন স্যার, এটা আসলে টেকনিক্যাল কোনো ইস্যু না, আমাদের যেহেতু প্রতিপাদন আমাকে মনে রাখতে হবে। সবকিছু বলে গেলাম, আমি 2 মিনিটে পুরো বিষয়টা আপনি কিভাবে মনে রাখবেন সেটা আমি আপনাকে বলি। আপনাকে বলছে যে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, তখন যে কক্ষপথে ঘুরতেছে তার ব্যাসার্ধ আর এর মানটা বের করবেন। আপনি কোন পদ্ধতিটা কাজে লাগবেন, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল। স্যার মনে রাখেন, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল। আপনি ইলেকট্রন আর ওই যে নিউক্লিয়াসের চার্জ, আমি নিউক্লিয়াসের চার্জ বলবো, আমি প্রোটন বলতেছি না। নিউক্লিয়াসের চার্জ, মোট চার্জ আমরা কেমনে পাবো, ই ইন্টু জেড। ই বলতে না আমি ইলেকট্রনও বুঝাইছি বা প্রোটনের চার্জের মানটা বুঝাইছি। তাহলে নিউক্লিয়াসের মোট চার্জ জেড ই, ইলেকট্রনের চার্জ ই। এখন এটাকে আমি কুলম্বের সূত্র অনুযায়ী কেন্দ্রমুখী বল বাইর করলাম। তারপরে কেন্দ্র বহির্মুখী বল আমরা জানি এম বি স্কোয়ার বাই আর, দুইটাকে সমন্বয় করে বি স্কোয়ারের মান বাইর করছি, একটা বি স্কোয়ার পাইছেন। পরে আপনি কি করবেন, বুর পরমাণু মডেল অনুসারে এম বি আর সমান যে এন এইচ বাই 2 পাই, এই জায়গা থেকে আপনি আবার বি স্কোয়ারের মানটা বের করলেন। এই দুইটা বি স্কোয়ারকে সমন্বয় সাধন করে আপনি আর এর মান বের করে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলি স্যার, প্রথমে আপনি কি করবেন, যে কেন্দ্রমুখী বল বের করবেন, পরে কেন্দ্র বহির্মুখী বল এম বি স্কোয়ার বাই আর, দুইটাকে সমন্বয় করে আপনি বি স্কোয়ারের মান বের করবেন। আবার বুর পরমাণু মডেল অনুসারে এম বি আর বাই এন এইচ বাই 2 পাই, হ্যাঁ ওই যে আমাদের এটা এম বি আর সমান এন এইচ বাই 2 পাই, এইটাকে আবার বি স্কোয়ারের মান বের করবেন, এটাকে স্কোয়ার করে বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ারকে সমন্বয় সাধন করে আপনি আর এর মানটা বের করবেন। আশা করি বুঝতে পারছেন। এই সমীকরণটা দেখি প্রথমে, ডি বগলির সমীকরণ। ডি বগলির সমীকরণটা আসলে কি, তার ডি বগলি কি করছে, যে ইলেকট্রন কখনো তরঙ্গের আকারে আবার কখনো কণার ন্যায় আচরণ করে। অর্থাৎ আমরা ক্লাস 9-10-এ বলতাম যে একটা ইলেকট্রন লাফ দিয়ে উপরে গেছে আবার উপর থেকে নিচে আসছে, কিন্তু পরবর্তীতে আমরা যখন অরবিটালের সংজ্ঞা শিখলাম যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে মেঘ আকারে থাকে, তখন আসলে ইলেকট্রনটাকে কণা আকারে চিন্তা না করে তরঙ্গের আকারে চিন্তা করা হয়েছে। তা আসলে ওই যে ডি বগলি কি করছে, ইলেকট্রনকে কণা এবং তরঙ্গের আকারে যে চিন্তা করা হয়েছে বা ইলেকট্রন যে দুই রকমই আচরণ করতে পারে, এইটাকে প্রতিষ্ঠিত করেন। এখন এই প্রতিষ্ঠিত করতে উনার একটা সমীকরণ প্রতিপাদন আমরা শিখব, প্রতিপাদন ডি বগলির সমীকরণ প্রতিপাদন। তো এই ডি বগলি আপনি 3টা কথা মনে রাখলে আসলে পারবেন। বিজ্ঞানী ডি বগলির সমীকরণ প্রতিপাদন করতে উনি সহযোগিতা নিয়েছেন দুইজনের, একজন হলো ম্যাক্স প্লাঙ্ক আর একজন হলো আইনস্টাইনের ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। তো ম্যাক্স প্লাঙ্ক কি করছিল, আমরা বলছিলাম যে ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে শক্তি বিকিরণ করে। আপনারা ওই যে বুর পরমাণু মডেলের 3য় স্বীকার্য মনে আছে কিনা দেখেন তো, ওই যে ডেল ই সমান E2 মাইনাস E1 সমান এইচ নিউ। তা আসলে আমরা এই বিকিরিত শক্তির শর্টকাটে আমরা বলতে পারি ই সমানুপাতিক নিউ, এইচ হইল প্লাঙ্কের ধ্রুবক। এটাই আসলে ম্যাক্স প্লাঙ্কের সমীকরণ ছিল। তো ই ইজ ইকুয়াল টু ই সমানুপাতিক এইচ নিউ। তা আপনি কি করবেন, এটা প্রতিপাদনটা এমনি যে ডি বগলির সমীকরণটা আমি প্রতিপাদন করবো দুইজন বিজ্ঞানীর সহযোগিতা নিয়ে। ম্যাক্স প্লাঙ্কের সমীকরণটা কি, কোয়ান্টাম তত্ত্ব থেকে যে আমরা পাইছি ম্যাক্স প্লাঙ্কের ই সমানুপাতিক নিউ এটার নাম উচ্চারণটা হলো নিউ মানে আলোর কম্পাঙ্ক। আর এই সমানুপাতিক চিহ্ন আমরা তুলবো এইচ দিয়ে, এইচ হইল ফ্লাঙ্কের ধ্রুবক, আমরা জানি এটার মান আছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, আমরা এসে এককে লিখলে। এটা হলো ফ্লাঙ্কের ধ্রুবক আর নিউ, এটা আমরা জানি সমীকরণে। আবার
আইনস্টাইনের একটা বিখ্যাত সমীকরণ আছে ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার। ই ইজিক্যাল টু কি দা এমসি স্কোয়ার। পয়লা আমরা কার কাছে গেলাম, প্লাঙ্কের কাছে। ওই জায়গা থেকে আমি কি পাইছি, ই ইজিক্যাল টু এইচ নিউ। আবার আইনস্টাইনের সমীকরণ থেকে আমি পাইছি ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার। স্যার এগুলা নিয়ে আলোচনা করলে বিস্তারিত অনেক কিছু বলা যাবে, এটার প্রতিপাদনও বিশাল আছে। আমার তো এদিকে যাওয়ার দরকার নাই, আমার কাছে যেটা চাইছে আমি সেটা করবো, যে ডি ব্রগলি সমীকরণটা প্রতিপাদন করে দেখাই দিব, ঝামেলা শেষ। আমি এটা দেখাইতে গেলে কার কার কাছে যাব, ম্যাক্স প্লাঙ্কের একটা সমীকরণ আমি ইউজ করব, ই সমানুপাতিক নিউ। ই সমানুপাতিক নিউ মানে ইজিক্যাল টু এইচ নিউ, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। তারপরে আমি আইনস্টাইনের একটা সমীকরণ নিব ইজিক্যাল টু এমসি স্কোয়ার। এখন দুইও ই, এইটা ইজিক্যাল টু এত, এইটা ইজিক্যাল টু এত, সুতরাং এটা সমান এটা আমরা লিখতেই পারি। অত সমীকরণ 1 ও 2 হতে পাই এমসি স্কোয়ার সমান এইচ নিউ। এই নিউ মানে সি বাই ল্যামডা, নিউ মানে কি সি বাই ল্যামডা, এটা আমরা জানি। এখন আমরা উভয় পক্ষ থেকে যা যা বাদ যায় এটা আমরা কেটে দেব। উভয় পক্ষ থেকে যা যা বাদ যাবে সেটা আমরা কি করব, কেটে দেব, সমস্যা নাই। দেখেন এই নিউ বদলা সি বাই ল্যামডা আমরা লিখতে পারি। এই জায়গায় দুইটা সি, এই জায়গায় একটা সি, অর্থাৎ এটা কাটাকাটি করলে এটা কেটে যাবে। এই সি কাটার পর একটা সি এই জায়গায় থেকে যাবে, অর্থাৎ এম সি বাই এইচ বাই ল্যামডা। এখন আমি ল্যামডার মানটা বের করবো, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম সি। এখানে সিটা আসলে আলোর বেগ, সি আসলে কি আলোর বেগ, এটা একটু লিখে রাখবেন। এটা কোথা থেকে আসছে, যে আমরা যে এইচ নিউ লিখছি, নিউ মানে সি বাই ল্যামডা, সি হলো আলোর বেগ। আমার লেখাটা কি বোঝা যাচ্ছে, আমি একটু বলে দিই। এই জায়গায় এম সি সমান এইচ বাই ল্যামডা। এখন আমি ল্যামডার মান বের করতে চাই, আমি যদি এই ল্যামডাটা এই জায়গায় নিয়ে আসলাম, এম সি এদিকে গেল, অর্থাৎ আমার ফাইনালি সমীকরণটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম সি। এখন আসলে আমাদের এই যে সিটা ছিল আলোর বেগ, এখন তো আমি তো বের করতেছি ইলেকট্রনের কথা, এটা কার কথা, ইলেকট্রন। তখন এই আলোর বেগটাকে আমরা ইলেকট্রনের বেগ দ্বারা প্রতিস্থাপন করব, যে ইলেকট্রনের বেগ ইলেকট্রনের বেগ, আমরা এই আলোর বেগটাকে যদি আমি ইলেকট্রনের বেগ বি দ্বারা প্রতিস্থাপিত করি, আলোর বেগ সি এর পরিবর্তে আমি কি লিখবো, বি লিখবো। বি লিখলে আমার মূল সমীকরণটা হয়ে যাচ্ছে, আমি এই সমীকরণটা ফাইনালি এই জায়গায় একটু লিখতে চাই, যে সি এর পরিবর্তে যদি আমি বি লিখি, আলোর বেগের পরিবর্তে দিলে আমার ফাইনাল সমীকরণটা ওই যে, অতএব ল্যামডা সমান এইচ বাই এম বি। এই লোকে আমার আসলে ল্যামডা সমান এইচ বাই এম বি, ল্যামডা সমান এইচ বাই এম বি। এইটাই আসলে ডি ব্রগলির সমীকরণ, ল্যামডা সমান এইচ বাই এম বি। এখন বলেন তো আমরা আসলে ডি ব্রগলির সমীকরণটা প্রমাণ কিভাবে করব, কার কার সহযোগিতা নিব, ম্যাক্স প্লাঙ্কের। সমীকরণটা কি, ই সমানুপাতিক নিউ, এটা থেকে আমি এইচ নিউ বানাবো। পরে আবার আরেকটা সহযোগিতা নিব কার, আইনস্টাইনের, ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার। দুইজনের ই সমান, এই জায়গা থেকে আমি ওই যে নিউ এর পরিবর্তে লিখবো সি বাই ল্যামডা। এই সিটাকে আমি দুইটা সমীকরণের মধ্যে সমন্বয় সাধন কইরা আমি সিটাকে বি দ্বারা প্রতিস্থাপিত করলে আসলে ডি ব্রগলির সমীকরণটা পেয়ে যাচ্ছি। কি জিমেন প্রভাব, জিমেন প্রভাবটা কি স্যার মনে আসেনি, বুর পরমাণু মডেলে একটা সীমাবদ্ধতা ছিল, যে একটা ইলেকট্রন নিম্ন কক্ষপথে উচ্চ কক্ষপথে হলে শক্তি শোষণ করে, আবার উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে হলে শক্তি বিকিরণ করে, তখন একটা বর্ণালী সৃষ্টি হয়। এখন জিমেন প্রভাবটা আসলে কি জানেন, এই যে বর্ণালী সৃষ্টি হয় পারমাণবিক বর্ণালী, এই পারমাণবিক বর্ণালীটাকে শক্তিশালী চুম্বক ক্ষেত্রে নিলে, কোথায় নিলে, শক্তিশালী চুম্বক ক্ষেত্রে নিলে এগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এখন এই ব্যাখ্যাটা তো উনি ওই যে বুর পরমাণু মডেল দিতে পারছিলেন না, যে শক্তিশালী চুম্বক ক্ষেত্রে যখন আমি পারমাণবিক বর্ণালীটা রাখবো তখন দেখা যায় এই রেখাটা আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত। কিন্তু আমি যদি এই বর্ণালীটাকে দুর্বল চুম্বক ক্ষেত্রে রাখি বা চুম্বক ক্ষেত্র থেকে সরাই, তাইলে আর এই সূক্ষ্ম রেখাগুলো দেখা যায় না, একসময় বিলুপ্ত হয়ে যায়। এই যে সূক্ষ্ম রেখার যে ধারণাটা বা ওই যে পারমাণবিক বর্ণালীতে সূক্ষ্ম রেখার উদ্ভবটা, এই প্রভাবটাকে আসলে বলা হয় কি, জিমেন প্রভাব। কথাটা কি স্যার, যে পারমাণবিক বর্ণালী যে ইলেকট্রন লাফ দিয়ে উপরে যাবে, উপর থেকে নিচে তখন একটা বর্ণালী হয়। এই বর্ণালীর মধ্যে কিন্তু জিমেন লক্ষ্য করছেন যে আমি যদি শক্তিশালী চুম্বক ক্ষেত্রে বর্ণালীটা রাখা যায়, তাহলে দেখা যায় এটি অতি সূক্ষ্ম সূক্ষ্ম কণা রেখায় কি হয়, বিভক্ত হয়। কিন্তু এটা শক্তিশালী চুম্বক ক্ষেত্রে না হলে আস্তে আস্তে রেখাগুলো কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এই যে শক্তিশালী চুম্বক ক্ষেত্রে এটা সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত, এই প্রভাবটা আসলে জিমেন প্রভাব নামে পরিচিত। ছোট প্রশ্ন হিসাবে আপনাদের আসে, আশা করি শেষ। এখন আসেন
জিমেন প্রভাবের পর যে প্রশ্নটা আছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা চাইলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এটা আপনি মুখস্থ করে ফেলতে পারেন, এটাই আছে 1 মার্কের প্রশ্ন। 0.0529 × 10⁻৯ মিটার। অথবা আপনি যদি এইটাকে ওই যে আমরা কক্ষপথের ব্যাসার্ধের প্রতিপাদন, ওই যে এই প্রশ্নের উত্তর একটা সমীকরণ প্রতিপাদন করছিলাম, Rn সমান এপসাইলন নট n²h²/πm/z²। এখন আমি যদি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে R1 সমান ওই যে এপসাইলন নট 8.8 আপনার যে মানটা আছে আমি তার মান বসাবো, n এর মান এটা প্রথম কক্ষপথ n সমান 1 হবে, এইচ হলো ফ্লাঙ্কের ধ্রুবক আমাদের মুখস্থ মান বসাইলেই হবে, πm ইলেকট্রনের বল এটা কেজিতে লিখবো, z পারমাণবিক সংখ্যা হবে 1, e ইলেকট্রনের চার্জ। তাইলে আমার তো নির্ণয় করার কথা বলে নাই, আমি আপনাদের গাটাগাটি করে দেখছি যে ম্যাথ আসে নাই। সো আপনি এটা চাইলে মুখস্থ করে রাখতে পারেন, অথবা এইভাবে যদি বলে তাহলে আপনি মান বসাইতে পারেন, এগুলো তো ফিক্সড মান। ওকে স্যার, এখন আসেন পি ও ডি উপস্তরে কয়টি অরবিটাল আছে। এখন পি উপস্তরে আমরা জানি পিতে ইলেকট্রন থাকে 6টা, ডিতে ইলেকট্রন থাকে 10টা, কিন্তু আপনার কাছে এই মুহূর্তে তারা ইলেকট্রনের কথা জানতে চায় নাই, জানতে চাইছে অরবিটাল। এটা 1 মার্কের প্রশ্ন। তে অরবিটাল তাবো ইলেকট্রনের অর্ধেক। আসলে পি 3টা অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড, এইটাই আর কি, পি এক্স, পি ওয়াই, পি জেড 3টা অরবিটাল। পি উপস্তরে কয়টা অরবিটাল? 3টা। ডিতে যদি ইলেকট্রন 10টা, তো অরবিটাল হবে 5টা। অরবিটাল হবে কয়টা? 5টা। ওই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স আপনারা জানেন। আর এটা মুখস্থ করলেও হবে যেহেতু এটা ছোট প্রশ্ন, অথবা আপনি চাইলে নির্ণয় করতে পারেন, এটা আপনি নির্ণয় করতে পারেন। কেমনে করবেন আমি যদি আপনাকে একটু বলি, যে পি পি এর অরবিটাল সংখ্যা সূত্রটা হইল 12+1। আর স্যার একটু খেয়াল করেন, কিন্তু পি এর ইলেকট্রন সংখ্যা যদি হইতো, এর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে নাই, আপনাকে বলছে শুধু মুখস্থ লিখলে হইতো 2 × 12+1। আপনাকে যদি ইলেকট্রন সংখ্যা বলে তাহলে সূত্র হবে 2 × 12+1, আর অরবিটাল সংখ্যা বললে হবে 12+1। এর মানে ইলেকট্রন সংখ্যাটা অরবিটালের কি তার দ্বিগুণ, এটা আমরা এমনি বলতে পারি। এখন আপনি যদি একটা আমি দেখাই দিই, মনে করেন এল এর মান 0 1 2 3 এস পি ডি এফ। এখন এই জায়গায় এল এর মানটা কত? আমি যদি পি অরবিটালের কথা চিন্তা করি, তো পি এর জন্য এল এর মান আসলে 1, তো 2 × 1+1 = 3। তো কথা তো ঠিকই আছে, পি অরবিটালে অরবিটাল সংখ্যা কতটা? 3টা। আমরা এবার মুখস্থ লিখতে পারি। এম শেলে অরবিটাল কতটি? তা আপনাকে আমি বললাম এম শেল কি, কে এল এম, তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথে মোট ইলেকট্রন থাকবে কতটা? তৃতীয় কক্ষপথে মোট ইলেকট্রন থাকতে পারে প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 18টা। তো অরবিটাল সংখ্যা হবে 9টা। আপনাকে বলছে এম শেলে অরবিটাল কতটি? 9টি। আপনি এটাই নির্ণয় করতে বলে নাই, বলছে আর কি 1 মার্কের প্রশ্ন। তো কিভাবে আপনি বের করতে পারেন? এম শেল মানে তৃতীয় কক্ষপথ, এম শেল মানে কি? তৃতীয় কক্ষপথ। এম শেল মানে তৃতীয় কক্ষপথ, অর্থাৎ n = 3। এখন এই n যদি 3 হয়, তো তৃতীয় কক্ষপথে 3s আছে, 3p আছে, 3d আছে। দেখেন 9 কিভাবে হয়? আমরা জানি s 1 ভাগে বিভক্ত, p 3 ভাগে বিভক্ত, px, py, pz 3, আর d 5 ভাগে বিভক্ত। তাহলে মোট অরবিটাল সংখ্যা কত হবে? 9। আপনাকে এটা মুখস্থই বলছে এম শেলে কতটি অরবিটাল থাকে। আশা করি বুঝতে পারছেন।